গোপন যুদ্ধের উন্মোচন। তেল আবিবের নিচে ইরানের লক্ষ্যভেদ। 13 জুনের রাত আকাশে ভেসে ওঠে একের পর এক আগুনের রেখা। ইরান তখন বলেছিল এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা, কিন্তু কয়েক সপ্তাহ পর এক বিস্ফোরক রিপোর্ট জানালো অন্য কথা। সেই ক্ষেপণাস্ত্রগুলো নাকি আঘাত হেনেছিল তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে লুকানো এক গোপন মার্কিন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। দ্য গ্রে জোন নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ভূগর্ভস্থ স্থাপনাটির নাম ছিল সাইট 81, এক যৌথ কমান্ড সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও মার্কিন প্রকৌশলীরা একসঙ্গে কাজ করতেন। তেল আবিব, যে শহরটি সাধারণত সৈকত, রাত্রিজীবন ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, সেখানে যুদ্ধের এই ছায়া অনেকের জন্যই অপ্রত্যাশিত। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে বহু বছর আগে শুরু হয়েছিল একটি গোপন প্রকল্প, যা 2013 সালে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পসের তত্ত্বাবধানে সম্প্রসারিত হয়। ভূ অবস্থানগত তথ্য, ফাঁস হওয়া ইমেইল ও সামরিক নথি অনুসারে ঘাঁটিটি প্রায় 6000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং বিশেষভাবে তৈরি ছিল ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা যোগাযোগ পরিচালনার জন্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এটি ছিল এক ধরনের স্থায়ী কেন্দ্র, যেখান থেকে গাজার অভিযানের কৌশল, সাইবার অপারেশন এবং ইরান সংক্রান্ত নজরদারি পরিচালিত হতো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি পুলিশ দ্রুত তেল আবিবের ওই অঞ্চল সিল করে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই হামলার খবর প্রকাশ হতে 2 সপ্তাহ বিলম্ব হয়, যা ফ্রান্স 24 পর্যবেক্ষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তখন দাবি করে আমাদের ক্ষেপণাস্ত্র সামরিক গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি। এই নীরবতা থেকেই বিতর্কের জন্ম। ইসরায়েল কি সত্যিই বেসামরিক আবাসনের নিচে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল? দ্য গ্রে জোন অভিযোগ করেছে এই সেটআপ মানব ঢালের ভণ্ডামি, যেখানে সাধারণ মানুষকে অজান্তে যুদ্ধের ঢালের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের শক্তির বার্তা। বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের নতুন সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। গত কয়েক বছরে ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তাহলে তেল আবিবের গভীরে এমন একটি লক্ষ্যভেদ করা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের হৃদয়েও আমরা পৌঁছাতে পারি। এটি এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই গাজা এবং হিজবুল্লাহ ইস্যুতে বাড়তি চাপের মুখে। ফলে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শক্তি ও সাহসের প্রদর্শন বলেই দেখছেন। গোপনীয়তার আবরণে যুদ্ধ। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি, তবে ঘটনাটি তেল আবিবের সামরিক গোপনীয়তা ও সেন্সরশিপ নীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে বার্তা দিতে চাইছে, আমরা নজর রাখছি। হামাসের পর নতুন হুমকি। ইরান সমর্থিত হুথিদের সতর্কবার্তা ইসরায়েলকে। গাজার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যেন সাময়িক শান্তির নিঃশ্বাস, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন এক বার্তা আসছে ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি। তারা বলছে যুদ্ধবিরতি শেষ নয়, এটি নজরদারির শুরু। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন সমর্থিত শান্তি চুক্তি কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি আরব দেশ গাজায় স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানায় এক অনুষ্ঠানে হুথি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত জানিয়ে দেন তাদের নজর এখন সরাসরি ইসরায়েলের দিকে। আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন নজরে রাখব। আল মাশাত বলেন, ইয়েমেন যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও গাজায় সাহায্যের প্রবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অগ্রগতি বা পরিবর্তন ঘটলে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে শত্রুর আধুনিক প্রযুক্তির মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ তৈরি করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই বার্তাকে ইসরায়েল বিরোধী জোটের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। হামাসের সাথে যুদ্ধবিরতির পর অনেকে ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু হুথিদের এই হুমকি নতুন এক সম্ভাব্য ফ্রন্টের ইঙ্গিত দিচ্ছে। হুথিরা ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজার যুদ্ধ চলাকালীন তারা একাধিকবার লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে এখন তারা কূটনৈতিক ভাষায় আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, এইবার ইসলামিক ঐক্যের নামে। গাজায় শান্তি, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে।
10 অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে ভাষণে বলেছেন, এই চুক্তি নতুন যুগের সূচনা। তবে তার বক্তৃতার মধ্যে ইয়েমেন থেকে আসা হুথিদের সতর্কবার্তা সেই আশাকে ম্লান করে দিয়েছে। একই সময়ে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের নেতা এবং কাতারের আমির গাজার ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইয়েমেনের হুথিদের মতে এই চুক্তি এখনও ইসরায়েলের সুবিধামূলক এবং মুসলিম বিশ্বের একক অবস্থান তৈরি না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। হামাস আপাতত অস্ত্র নামালেও তাদের ছায়া ও সমর্থন এখন হুথিদের ভাষণে প্রতিধ্বনিত হচ্ছে। ইরান যেভাবে হামাস ও হুথি উভয় গোষ্ঠীকেই সমর্থন দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। হুথিদের বার্তা স্পষ্ট, গাজা যুদ্ধবিরতি শেষ নয়, এটি কেবল এক বিরতি। আর এই বিরতির মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্ত করছে। গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর সেখানকার বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে হামাস। গাজার রাস্তায় সকাল, কিছুক্ষণের মধ্যেই সে আলো ঢেকে যায় এক মৃত্যুদণ্ডের দৃশ্যে। 7 জন মানুষ চোখ বেঁধে হাঁটু গেড়ে বসে আছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে মুখোশধারী হামাস যোদ্ধারা। মুহূর্তেই গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশ। এই ভিডিওটি যদিও এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে হামাস যোদ্ধারা প্রকাশ্য দিবালোকে 7 জনকে হত্যা করছে। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি এজেন্ট, যারা সংগঠনের ভেতরের তথ্য পাচার করছিল। এই ঘটনার সবচেয়ে বড় টুইস্ট, এটি ঘটেছে একদম ট্রুসের পরপরই, যখন গাজায় আপাত শান্তির পরিবেশ ফিরে আসছিল। মাত্র একদিন আগে হামাস 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল, প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে। বিশ্লেষকদের মতে এই মৃত্যুদণ্ড শুধু প্রতিশোধ নয়, এটি এক ধরনের রাজনৈতিক বার্তা। যুদ্ধবিরতির পর গাজার ভেতরে হামাসের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছিল। দক্ষিণ গাজায় বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী ও গোত্র হামাসের শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছিল, যাদের কেউ কেউ ইসরায়েলি সহায়তা পাচ্ছে বলেও অভিযোগ। এই প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডের এই ভিডিও যেন এক ঘোষণা, গাজার একমাত্র শাসক আমরা। রয়টার্সের তথ্য অনুযায়ী গাজায় নিরাপত্তা অভিযানে হামাস অন্তত 32 জনকে হত্যা করেছে। এই অভিযান চালিয়েছে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা, যা শৃঙ্খলা রক্ষা ও গুপ্তচর বৃত্তি দমন উভয়ের দায়িত্বে। এই শাখাই আল কাসম ব্রিগেডের গোয়েন্দা বাহিনী হিসেবে কাজ করে। গাজায় যে কেউ হামাসের বিরুদ্ধে কথা বলছে বা তাদের শাসন মানছে না, তাকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হামাস দাবি করেছে 10 অক্টোবর তারা দরমুশ পরিবার এর কয়েকজন সদস্যকে হত্যা করেছে, কারণ তারা অতীতে সংগঠনের নির্দেশ অমান্য করেছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক বার্তা, এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। অনেক দেশ বলছে যুদ্ধবিরতির মধ্যেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস দ্বিচারী খেলা খেলছে, তারা একদিকে জিম্মি মুক্ত করছে আর অন্যদিকে গাজার ভেতরে ভয় দেখাচ্ছে। নেতানিয়াহুর সরকার রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং মানবিক সাহায্য কমিয়ে দিয়েছে। গাজা নগরী থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর গাজার উত্তরাঞ্চলে হামাস সরকারের কালো মুখোশধারী সশস্ত্র পুলিশ আবার রাস্তায় পাহারা দিতে শুরু করেছে। হামাসের একটি নিরাপত্তা ইউনিট গাজায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যাদের কেউ কেউ ইসরায়েলের সমর্থন পেয়েছে বলে হামাসের অভিযোগ। গাজায় নতুন শক্তির আবির্ভাব, হামাসের জন্য নতুন হুমকি। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন পরেই সেখানে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। মার্কিন বিশ্ব সমর্থিত শান্তির আড়ালে এখন গাজা যেন আরেকটি সংঘর্ষের মুখোমুখি, এইবার নিজস্ব জনগণের ভেতরে। জনগণের সেনাবাহিনী নামে এক নতুন সশস্ত্র দল আত্মপ্রকাশ করেছে, যারা দাবি করছে যে তারা উত্তর গাজার বেশ কিছু অঞ্চল দখল করেছে। এই দলটি হামাসের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যা গাজার রাজনৈতিক ভারসাম্যে নতুন ঝড় তুলেছে।
একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে মুখোশধারী ভারী অস্ত্র সজ্জিত একদল মানুষ হামাসের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে, আমরা জনগণের সেনাবাহিনী, আমরা উত্তর গাজার অসংখ্য অংশে নিয়ন্ত্রণ নিয়েছি বলে তারা ঘোষণা করে। ভিডিওতে আরো বলা হয়, হামাস আমাদের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে আমরা কঠোর জবাব দেব। এটি কোনো হুমকি নয়, প্রতিশ্রুতি। তাদের দাবি, হামাসের অত্যাচারের যুগ শেষ হয়েছে, এখন গাজা নতুনভাবে গড়া হবে। গৃহযুদ্ধের আশঙ্কা। এই ঘোষণার পর থেকেই গাজার বাতাসে গৃহযুদ্ধের গন্ধ ভাসছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজা থেকে সরে গেলেও গাজাবাসী এখন এক অভ্যন্তরীণ লড়াইয়ের ভয়ে দিন কাটাচ্ছে। স্কাই নিউজের তথ্যে জানা গেছে, এই নতুন দলটির নেতৃত্বে আছেন এক মুখোশধারী নেতা, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই দলটি হয়তো হামাস বিরোধী গোত্র বা পুরনো মিলিশিয়াদের পুনর্গঠন থেকে গড়ে উঠেছে। হামাসের পাল্টা বার্তা। এদিকে হামাসও বসেনি। যুদ্ধবিরতির মধ্যেও তারা গাজার ভেতরে সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে হামাস যোদ্ধারা প্রকাশ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করছে। রয়টার্স জানিয়েছে, ভিডিওগুলোর সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ঘটনাগুলো হামাসের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। হামাস এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিগর বলেছিল। গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেও আখ্যা দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে সেপ্টেম্বরে নজিরবিহীন এক ফোন আলাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল, তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবে। ইসরায়েলি এমন জিম্মি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল, দুই ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যদি অস্ত্র না ফেলে তবে আমরাই তাদের নিরস্ত্র করব। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেন, তারা জানে আমি খেলা খেলছি না, এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবে। ট্রাম্প বলেন, আমি হামাসকে বলেছি তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে জি স্যার, আমরা নিরস্ত্র হব। তিনি জানান, এই বার্তা তিনি সরাসরি নয় বরং আমার লোকদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা অংশ নেবে বা এতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত থাকবে কিনা।